আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। বাংলাদেশ এবং বিশ্বময় বাংলা ভাষাভাষী সহ যারাই কোরআনের এই সুন্দর আয়োজন বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করছি। যে জায়গায় ছাত্ররা ঝরে পড়ে, আমরা ওই জায়গাগুলো আইডেন্টিফাই করে সেখান থেকে উত্তরণের মাধ্যমে যাতে সে কোরআন তিলাওয়াত করার যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। আসুন, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে এই অষ্টম ক্লাসেও আমরা যুক্তাক্ষর শিখব। যে জায়গাটিতে আমরা ছিলাম তা হচ্ছে মৌলিক শিক্ষার গুরুত্বপূর্ণ যেই অক্ষর তিনটি, যে অক্ষরগুলো একটু গুরুত্বের সাথে শিক্ষা দরকার, সেটা যুক্তাক্ষর শিক্ষার চারটি স্তরের তৃতীয় স্তরে এখন আমরা আছি। প্রথমে ছিল যে অক্ষরগুলো কখনোই পরিবর্তন হয় না, দ্বিতীয় ছিল যে হরফগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায়, তৃতীয় স্তর হচ্ছে গুরুত্বের সাথে যে হরফগুলোকে দেখে তারপরেই কোরআন শিক্ষার যোগ্যতা অর্জন করতে হয়। আসুন আমরা সেই হরফগুলো কি সেটা দেখার চেষ্টা করি। একটা হলো কাফ, আরেকটি হলো হা, আরেকটি হচ্ছে আলিফ লাম। এইগুলো আসুন তার সাথে মিল করে কিছু প্র্যাকটিস করি, আমরা দেখি ওইগুলো আসলে আমরা শিখতে পেরেছি কিনা। ইতিমধ্যে তিনটা হরফ এখানে এসেছে। প্রথমটা হলো মিম, তারপরেরটা লাম, তারপরে আলিফ। আসুন এটার সাথে একটু পরিচিত হয়নি এই হরফগুলোর সাথে। আলিফের দিকে আলিফ চলে গেল, এরপরে মিমের দিকে মিম, লামের দিকে লাম। শিক্ষার্থী বন্ধুগণ, আমি বলেছিলাম যে লাম সামনের হরফের সাথে মিশে, পরের হরফের সাথে আলিফটা মিশে না। ঠিক সেই উদাহরণটা আমরা এখন একটু দেখে নিচ্ছি। এখানে শিক্ষার্থীরা কনফিউজড হয়, এটা আলিফকে লাম বলে ফেলে, লামকে আলিফ বলে ফেলে। আশা করি আজকে এই ক্লাসের মাধ্যমে আপনার সেই ভুলটা এবং সেই দুর্বলতাটা কেটে যাবে ইনশাআল্লাহ। প্রথম হরফটার নাম সিন, এটা তো বোঝাই যায়। পরেরটা হচ্ছে মিম, তারপরেরটা আলিফ, তারপরেরটা দাল। আসুন আমরা সিনকে নিয়ে আরও পরে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তাহলে দালের দিকে দাল চলে আসলো, আলিফের দিকে আলিফ, সিনের দিকে সিন, মিমের দিকে মিম চলে গেল। এর পরের হরফ হচ্ছে, এটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা শব্দ লাম এবং আলিফের পরিচিতির ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে লাম, পরেরটা হচ্ছে আলিফ, পরেরটা লাম, তারপর তোয়া, তারপরে আলিফ। আশা করি এটা দেখে আপনি আরও বুঝতে পারবেন। আমরা যেহেতু আলিফ একই জায়গায়, এজন্য আর নতুন করে নিচে ঘর তৈরি করিনি আমরা। যাই হোক, এর পরেরটা আবার আসি আমরা। আল্লাহ শব্দটা লিখতে কিন্তু এভাবেই লাগে। প্রথমে হচ্ছে আলিফ, তারপরেরটা লাম, তারপরেরটা একটা লাম, তারপরেরটা গোলহা, শেষে আসলে যেটা হয়। এরপরে আবার দেখুন আলিফ লাম আলিফ সিন আলিফ। জি, এখানে তিনটা আলিফ আছে এই শব্দটির মধ্যে। এরপরে আসি আলিফ লাম লাম আলিফ। আপনি বুঝতেছেন কিনা, এটাই হচ্ছে মূল ব্যাপার। কারণ লামটাই সামনের দিকে আসে, আলিফ কিন্তু সামনের দিকে মিশে নেই। খেয়াল করছে, এই আলিফটাও সামনে কোনো হরফের সাথে মিশলে সেটা আর আলিফ থাকতো না, লাম হয়ে যেত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ, আমরা অনেকে নামও রাখি মোহাম্মদ। এই মোহাম্মদ যদি লেখি, নামের প্রথমে লফজুল্লিত তাবাররুক মোহাম্মদ শব্দ আমরা ব্যবহার করি, তো এই শব্দটি এভাবে লিখতে হয়। আলিফ সামনের অক্ষরের সাথে যুক্ত হয় না। আমি ইতিমধ্যে কয়েকবার যে শব্দটা, কয়েক কথাটা আমি বলেছি, যদি সামনের অক্ষরের সাথে যুক্ত হয় তাহলে আলিফ থাকে না, লাম হয়ে যায়। আমরা এটার একটা প্র্যাকটিস করে কাফের প্র্যাকটিসটা আমরা করার চেষ্টা করছি। কাফটা মূলত এখানে দেখুন অক্ষরটির কাফ এখানে লাল দিয়ে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যাতে করে আপনি বেশি বুঝেন। কাফ অক্ষরটি যুক্ত হবার সময় এই বাইরের যে ব্যাসটা আছে, ব্যাস এটা থাকে না, বরং শুধুমাত্র মাঝের এই যে এই অংশটুকু, এটা দিয়ে এই কাপটা গঠিত হয়। এর মধ্যে শুধু কাপ কোনটি আপনি সেটা চিনেন কিনা তো যথেষ্ট। তার কারণ আগের হরফগুলোর প্র্যাকটিস এবং এক্সারসাইজ আমরা বহু করেছি। নতুন অক্ষর এটা আপনি বুঝেন কিনা, কাপটা বের করুন। তো এরপরে আমরা আবার চলে যাই অন্য একটা হরফ নিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। হা, যেটা একটু ভালো করে শেখা দরকার বলছিলাম।
হাটা স্বাভাবিকভাবে তো এভাবে থাকে, যুক্ত হওয়ার সময় মাঝখান দিয়ে একটা দাগ হয়, ব্যাস। এটা একটা হা, এটা হা, এখানে এটা একটা হা আছে, এই হাটা এই হাজে এটা বোঝানোর জন্য কাছে আনা হয়েছে। এর মধ্যে একটা কাফ আছে, দেখেন তো একটু বোঝা যায় কিনা, শুধু কাফটা, অন্য কোনো হরফের দিকে আপনার নজর দেওয়া দরকার নেই। এইটা কাফ, এইটা কাফ, এটা হামজা, এটা হা, এটা নুন, এটা ইয়া। এখান থেকে এই হরফগুলো আপনার একটু চিনে নিতে হবে, শুধু কাফ কোনটি আপনি সেটা বলুন, দ্যাটস ওকে। এরপরে হচ্ছে গোলতা, এর মধ্যে কিন্তু একটা মজার পড়া আছে, এর মধ্যে গোলতা কোনটা আপনার বলতে হবে, শুধু গোলতাটা খুঁজে বের করুন, আর সাথে যদি পারেন তাহলে কাপটাও খুঁজে বের করুন। এইটা একটা গোলতা, এইটা একটা গোলতা, এটা গোলতা, এরপরে এইটা গোলতা, এইটা গোলতা, এইটা গোলতা, ব্যাস। এর মধ্যে কাফ আছে, এই শব্দটার মধ্যে একটা কাফ আছে, একটু খুঁজে বের করা যাবে না? এইটা, এটার মধ্যে একটা কাফ আছে, কোনটা? প্রথমটা। এরপরে এ একটা বা আছে, একটা তা আছে, গোলতা আছে। মিম দাল ইয়া নুন গোলতা, মাদিনাতুন আমরা যে বলি, এইভাবেই মূলত মাদিনা লিখতে হয়। এখন জের জবর পেট যখন শেখাবো তখন আপনি শব্দ তৈরি করে ফেলতে পারবেন। এই পর্যায়ে যুক্ত হরফ শিক্ষার চতুর্থ স্তরে আমরা এখন আছি। এখানে 12টি অক্ষর এরকম যা যুক্ত হওয়ার সময় তার নিচের অংশটা পড়ে যায়। নিচের অংশটা, একটা হরফ আছে তার নিচের অংশটা পড়ে যায় যুক্ত হওয়ার সময়, আর এরকম হরফ আছে 12টি। তাহলে মাথার অংশটা থাকে, নিচের অংশটা পড়ে গেলে হরফের মাথার অংশটা থাকে, আর মাথার অংশটা দেখেই মূলত হরফটাকে পুরো চেনা যায়। এটা মজার ব্যাপার দেখুন, যেমন হা, হা, হায়ের নিচের অংশ পড়ে যায়। একটা মজার ব্যাপার, আমরা প্যাকেজ আকারে পড়েছিলাম হা জিম খ, এটা কেন প্যাকেজ পড়ানো হয়েছে এখন সেটার মজাটা নিচ্ছেন। সেটা হচ্ছে হা চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে যেরকম, উচ্চারণ যাই হোক, জিম এবং খ চারিত্রিক বৈশিষ্ট্যে সেরকমই, অর্থাৎ আকৃতি একরকম হওয়ার কারণে যুক্ত হওয়ার ক্ষেত্রে হায়ের নিচের অংশ যদি পড়ে যায় তাহলে জিম এবং খয়ের নিচের অংশও পড়ে যাবে, এটাই স্বাভাবিক। সেজন্য আমরা পরপরই আরো 2টা অক্ষর নিয়ে নিতে পারবো, ব্যাস। আরো নিচের অংশ পড়ে যায়, তাহলে আমরা জিমের নুক্তাটা দিয়ে রাখি, খয়ের নুক্তাটা দিয়ে রাখি, বাস। এরপরে নিচের অংশ যে পড়ে যায় তার প্রথম হরফটি হচ্ছে সিন। সিনের নিচের অংশ যদি পড়ে যায়, বলুন তো মিলিয়ে এর পরপরে যে হরফটা নিচের অংশ পড়ে যাবে সেটার নাম কি? অবশ্যই শিন, কারণ আমরা পড়েছি সিন শিন সদ দদ। এই যে প্যাকেজ পড়ে কি লাভবান হলাম আমরা, তাই না? এবারে আসুন শিন। শিনের উপরে 3টা নুক্তা থাকবে, বাস। এরপরে যে হরফটির নিচের অংশ পড়ে যায় তার নাম সদ। আমরা দেখে নেই, সদ। সদের নিচের অংশ পড়লে দদের নিচের অংশ অটো পড়ে যাবে। এরপরে যে হরফটির নিচের অংশ পড়ে যায় তার নাম হলো আইন। স্বাভাবিকভাবে আইনের নিচের অংশ পড়ে গেলে গয়নেরও নিচের অংশ পড়ে যাবে। এরপর যে হরফটির নিচের অংশ পড়ে যায় তার নাম হচ্ছে ফা। ফায়ের নিচের অংশ পড়ে গেলে স্বাভাবিকভাবেই কফের নিচের অংশ পড়ে যাবে। এটা আমরা ওইভাবে বুঝি, তার কারণ হচ্ছে আমরা পড়েছি ফা কফ। আর নিচের অংশ পড়ে যায় আরেকটি হরফের, তার নাম হচ্ছে লাম। শিক্ষার্থী বন্ধুগণ, এই 12টি হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়। আর একটা ব্যাপার, আরবি তার কখনোই মাথার অংশ পরিবর্তন করে না। যেমন একজন মুমিন অনেক স্যাক্রিফাইস করতে পারে কিন্তু মাথাকে বিক্রি করতে পারে না। স্বাভাবিকভাবে কোনো জিনিসকে বা কোনো ব্যক্তিকে বা কোনো প্রাণীকে আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথার অংশটা, চেহারার মূল অংশ যেটা আমরা বলে থাকি। আর এই জন্য মাথাকে বলা হয় রসুন, মানে প্রধান অংশ।
ঠিক তেমনি আরবি হরফগুলো লেখার প্রথম যেই বিষয়টা জায়গাটা আসে ওইটাই প্রধান অঙ্গ হিসাবে এই হরফগুলোর ধরে আমি দেখেছি যে যদি এই অংশগুলো চেনানো যায় তাহলে যুক্ত হওয়ার সময় আর কোনো সমস্যায় পড়তে হয় না। তো আরবি মূলত কখনোই এমন চেঞ্জ হয় না, যেমন এ একটা এইটি একেবারে এরকম হয়ে গেল, অথবা এটাকে এরকম হয়ে গেল, অথবা এটাকে এরকম হয়ে গেল, এত চেঞ্জ হয় না আরবি, যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে দেখে থাকি। নিচের অংশ পড়ে গেলে কেমন হয় আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন এইটার নিচের অংশ এই, নিচের অংশ এই, এটার নিচের অংশ এই, এটার নিচের অংশ এই পুরোটাই আমরা মুছে দিলাম। এইটার নিচের অংশ, সিনের নিচের অংশ এই, সদের নিচের অংশ এই, এরপরে দদের নিচের অংশ এই। এর বিশাল পেট, এত বড় পেট দরকার নাই, কারণ শব্দ তৈরি করার জন্য এই স্যাক্রিফাইস ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এটা হলো আইন এ পর্যন্ত। এরপরে গইন, ফাটাকে আমরা এখান থেকে মুছি, এরপরে কফটাকে আমরা এখান থেকে মুছি, লামটাকে এখন মুছবো না এই জন্য যেহেতু সামনে এটা মিশতে হবে। তো এই অবস্থায় আছে। এখন আপনি এদের মাথা দেখে চিনেন কিনা সেটা হলো মূল ব্যাপার। আরবি, ইংরেজি এবং বাংলায় অনেক শব্দ বিভিন্নভাবে দেখে যদি আমরা চিনি, আরবির মূল মাথার অংশটা কখনোই পরিবর্তন হয় না, বিধায় এটা আমরা চেনা সহজ। তাহলে আমরা অবশ্যই এখন একটু দেখে নেই যে কিভাবে এটা তৈরি হলো। এখন দেখুন এই হরফটা কি ছিল যেন, এটা ছিল হলো হা। তো হাটাকে একটু সামনে বাড়িয়ে নেই, এ হলো হা। এখান থেকে একটু মিলিয়ে নেই জিম, একটু মিলিয়ে নেই সিন, এখান থেকে মিলিয়ে নেই শিন, এখান থেকে সদ, এখান থেকে দদ, দোয়াদের পেটটা এখানে রেখে দেই কারণ এটা শেষ অক্ষর। এরপরে হলো আইন, এখান থেকে গইন, ফা থেকে কফ, কফ থেকে লাম। এটাকে যদি আরেকটু সুন্দর করে আমরা গুছিয়ে নেই তাহলে এভাবে দেখাবো, হা, জিম, খ, সিন, শিন, সদ, এরপরে দদ, বাস। এরপরে আইন, আইন গইন ফা কফ লাম। যুক্ত হওয়ার সময় এভাবে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একটু দেখলেন তো আমাদের সামনেই একটা অক্ষর আর একটা অক্ষরে কিভাবে আকৃতি পরিবর্তন করে। আপনাদেরকে আপনাদের চোখের সামনেই আমি দেখালাম, কিন্তু আমরা এতদিন বুঝতে পারিনি হঠাৎ করে চিনটা এভাবে কেন হয়, শিনটা এভাবে কেন হয়। তো আরেকটি জায়গায় একটু ছোট্ট করে আমাদের বলা দরকার, সেটা হচ্ছে এইটা আইনটা। আইন যখনই প্রথমে আসবে কোনো হরফের সাথে তখন আইনের গলাটা এরকমই থাকে, এবং গইনের গলাটাও ঠিক এরকম থাকে, কিন্তু পার্থক্য হলো আইন যখন মাঝখানে আসে তখন একটা ভিন্ন পরিবর্তন আসে। আমি এখানে কনফিউজড আমিও ছিলাম। আমি চেয়েছিলাম আমরা যে কোরআনটা আপনাদের জন্য পড়ার জন্য ছাপিয়ে ব্যবস্থা করেছি, ওটা চেয়েছিলাম আইনটা মাঝখানে থাকলেও যেন এই গলাটা ঠিক রাখা যায়, কিন্তু সারা দুনিয়ায় কোরআন ছাপা হয়েছে মাঝখানে কালো মাথা দিয়ে আইন। যেমন এই আইনটাকেই আমরা যদি নেই, যেমন এই আইন, এই মাঝখানে যখন এই আইনটি আসে তখন এভাবে কালো মাথাওয়ালা হয়ে আসে আইনটা, আর শেষবারে যদি আইন আসে তখন এভাবেই হয়। অর্থাৎ শেষের আইনটাও বোঝা যায়, প্রথম আইনটাও বোঝা যায়, তো মাঝখানের আইনটা কালো মাথা দিয়ে বোঝানো হয়। তাহলে একটা কথা আমরা শুধু মনে রাখবো, কালো মাথা অক্ষরের নাম আইন, এটা মাঝখানে আসলে এরকম হয়। ঠিক আইনের উপরে যদি আমরা এক নুক্তা দিই তাহলেই তো গইন হয়ে যায়, তাই না? তাহলে আইন এবং গইন শিক্ষাটাও হয়ে গেল আজকে আমাদের। এই কালো মাথা, কালো মাথা মানে আইন, আর আইনের উপরে এক নুক্তা দিলে গইন হয়ে যায়, ব্যাস। লাম তো আগেই শিখেছি।
আর এখানে যে ফা কফ, এটাকে আমি আরেকটু করে শিখি, আমার আঙ্গুলের দিকে ভালো করে নজর করুন। যেমন এ হলো আইন, এরপরে এ হলো ফা, এ হলো কফ, আর এ হলো লাম, আর এ হলো নুন। ধরুন একটা শব্দ তৈরি হলো, এ হলো আইন, এ হলো ফা, এ হলো কফ, এ হলো লাম, এ হলো নুন। এখন আইনকে আমরা গইন বানাতে পারি, ফাকে কফ বানাতে হলে দুইটা নুক্তা দিলে তো আবার কফ হয়ে যায়, এটা লাম, এটা নুন। তাহলে আইন এবং গইন, শুধু এতটুকু মনে রাখতে হবে, কালো মাথা অক্ষরের নাম আইন। দেখলেন তো, এইভাবেই মূলত শব্দগুলো তৈরি, আর কোনো অক্ষর বাকি নেই। আমরা একটা চমৎকার জায়গায় চলে এসেছি। আগামী ক্লাসে, অর্থাৎ নবম ক্লাস, একটু হারানো যাবে না। কোথাও এই টাইমে, কোরআন শিক্ষার এই ক্লাসের টাইমে যাওয়া যাবে না। যত স্যাক্রিফাইস করা দরকার, এটা আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগ হিসাবে এবং শেষ সুযোগ হিসাবে কোরআনের এই চমৎকার আয়োজনে থাকবেন। বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান আবারও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ ভালো রাখুন। আমিও দোয়া কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।